প্রিয় দর্শক, ৩০শে পৌষের সকাল আজকে ১৪ই জানুয়ারি। পৌষের সকালগুলো মানে শীত কেমন যেন এই গরম পড়ছে, এই শীত পড়ছে, এমনিভাবে আমাদের আবহাওয়া এবং জলবায়ুর যে বিচিত্র চলন সেটি কিন্তু হচ্ছে। এই চলনের ভিতরে আমাদের চলতে হয়। মানব সভ্যতার সেই শুরুর থেকে আজকে পর্যন্ত কিন্তু অনেক রকম বরফ যুগ পার হয়েছে, আগ্নেয়গিরির যুগ পার হয়েছে। এভাবেই কিন্তু মানব জাতি টিকে আছে, টিকে থাকতে হবে, কিছু করার নেই। অভিযোজনের মাধ্যমে প্রকৃতির সঙ্গে অভিযোজন করে আমাদের টিকে থাকতে হয়, রাষ্ট্রীয় জীবনের সঙ্গে অভিযোজন করে টিকে থাকতে হয়, সামাজিকভাবে টিকে থাকতে হয়। টিকে থাকতেই হবে প্রজাতির মানুষকে, টিকে থাকতে হবে, টিকিয়ে রাখতে হবে সভ্যতা। আর সভ্যতা টিকিয়ে রাখতে গেলেই প্রতিদিন তথ্যের মুখোমুখি হতে হয়। এখন তথ্যের পৃথিবী, তথ্য ছাড়া বাড়ি থেকে বেরই হওয়া যায় না। আসুন তথ্যের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমি ডক্টর মঞ্জুরুল হক। শুরু করছি আমরা সময়ের আলো দিয়ে। আমাদের আজকের পত্রিকা, প্রথম পত্রিকা সময়ের আলো। সময়ের আলো ১৪ই জানুয়ারি সকালের আজকের যে এডিশনটি সেটি দিয়ে প্রথম যে হেডলাইন লাল কালিতে সময়ের আলো যথেষ্ট গুরুত্ব দিয়ে ছেপেছে সেটি হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্যাম্পাসে ক্যাম্পাসে ফিকে হচ্ছে প্রত্যাশা। ড্রপ হেডের কথাগুলো হচ্ছে এরকম: শিক্ষাঙ্গনে কাটছে না অস্থিরতা ও সংকট, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নতুন করে বাড়ছে উত্তাপ, সেশন জট কাটাতে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ, আবাসন সমস্যা সমাধানেও হয়নি গতি, বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্র পুনর্গঠনের কাজে সম্পৃক্ত করার পরামর্শ। এই রিপোর্টটি করেছেন গোলাম মোস্তফা। লিড নিউজটা একটুখানি দেখি আমরা, যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। শিক্ষাঙ্গন থেকে ছাত্রদের বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভের মাধ্যমে শুরু হওয়া আন্দোলনের সফল পরিণতি ছিল ৫ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সফল আন্দোলনের পরে সবার আগে ক্যাম্পাসগুলোর সাধারণ শিক্ষার্থীরা সুফল ভোগ করার আশা পোষণ করলেও মাত্র ৫ মাসেই হতাশা প্রকাশ করতে দেখা গেছে তাদের। কারণটা হচ্ছে শিক্ষাঙ্গনের নানা সংকটের সমাধান তো দূরের কথা, নতুন করে ফের পুরনো অবস্থানে চলে যাওয়ার আশঙ্কার কথাও তারা বলছেন। শিক্ষাঙ্গনে এই অসন্তোষ, এই ফিকে হয়ে যাওয়া প্রত্যাশা, এটি আসলে আমরা চাই না। জাতির মেরুদণ্ড তো বলা হয়ে থাকে, একটি জাতিকে ধ্বংস করবার জন্যে শুধু শিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিতে পারলে আর কিছু লাগে না। সুতরাং আমাদেরকে এখান থেকে উঠতেই হবে। ভারতীয় সেনাপ্রধান বলেছেন ৫ই আগস্ট সার্বক্ষণিক যোগাযোগ ছিল। সম্পর্কের কথা আমরা তখনই বলতে পারি যখন একটি নির্বাচিত সরকার থাকবে। রিপোর্ট হচ্ছে সময়ের আলোর ডেস্ক। ডান পাশে আমরা যেটি দেখছি এটি হলো রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের মানচিত্রে মিথ্যাচার। এটি বলা হলো ঢাকার উদ্বেগ প্রকাশ, ব্যাখ্যা দাবি। লিড নিউজে বলা হয়েছে মিয়ানমারে অবস্থিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা গত ১৬ই ডিসেম্বর একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে তারা গত ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বাস্তুচ্যুত জনগোষ্ঠী কোথায় কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে সেই পরিসংখ্যান ও তথ্য উল্লেখ করেছে। প্রকাশিত মানচিত্রে উল্লেখিত তথ্যপাত্রে বাংলাদেশ রোহিঙ্গা অনুপ্রবেশের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। ঠিক নিচেই মেয়াদ বাড়ে, কাজ শেষ হয় না, বাণিজ্য মেলা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ৪ বছরে, প্রকল্প ঠেকেছে ৯ বছরে। এ পর্যন্ত খরচ হয়েছে ৮২৭ কোটি টাকা, সংশোধনীতে ৩৯৭ কোটি টাকা। ব্যয় বাড়ানোর প্রস্তাব, ২ দফায় ব্যয় বেড়েছে ১৭০০ কোটি টাকা। এটি আমাদের জাতীয় জীবনে সবসময় লেগে থাকে যে কখনোই সময় মতো আমরা কোনো কাজ শেষ করতে পারি না, শেষে ব্যয় বাড়তে থাকে। লোয়ার ফোল্ডে আসুন একটু। ব্যক্তিগত চিকিৎসক বললেন খালেদা জিয়ার, বললেন আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া।
ঠিক পাশেই বাংলাদেশের উপ হাই কমিশনারকে পাল্টা তলব ভারতের। আমরা জানি এটি একটি ফলো আপ নিউজ। তার আগে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছিল। বাঁ পাশে একটা সংবাদ আছে ছোট করে এক কলামে, নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে মন্ত্রিত্ব হারাবেন টিউলিপ, এবং একেবারে নিচে জুলাই গণহত্যা, সিক্রেট গ্রুপে হাসিনার কল রেকর্ড, এটি ফরেনসিক পরীক্ষার অনুমতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আমাদের সময়ের আলোর প্রথম পাতার খবরগুলি মোটামুটি এই ছিল, অন্যান্য পৃষ্ঠাগুলি আমরা দেখি। দেশ রূপান্তর অনলাইন পত্রিকাটাও আমাদের সামনে দেশ রূপান্তরের এই 14 জানুয়ারির দেশ রূপান্তর বলছে সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে। বাঁদিকে 4 কলামের লাল শিরোনামে ড্রপ হেডে বলা হলো ভারতের সেনাপ্রধান কথাটি বলেছেন। বুলেট পয়েন্টে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের হাই কমিশনারকে তলব দিল্লির, সীমান্তে উত্তেজনা অব্যাহত। ডান পাশে একটি ছবি, ক্যাপশনটা আমরা দেখি। ক্যাপশনটা বলা হলো পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যরা গতকাল সেনা সদরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন। পিলখানা হত্যাকাণ্ড সেই মর্মন্তুদ হত্যাকাণ্ডের সাক্ষী আপনারা সবাই আমরা দেখেছি। শেখ হাসিনার কণ্ঠ যাচাই নির্দেশ ট্রাইব্যুনালের, জুলাই আগস্ট গণহত্যা প্রসঙ্গ। আবারও সেই প্রসঙ্গটি রোহিঙ্গা অনুপ্রবেশ, জাতিসংঘের ভুল প্রতিবেদনের ব্যাখ্যা চায় ঢাকা। তার ঠিক নিচে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্লট বরাদ্দের নথি গায়েব, আর বাঁ পাশে মানসিকভাবে চাঙ্গা আছেন খালেদা জিয়া। লোয়ার ফোল্ডে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটি হচ্ছে বন্ধ হচ্ছে রেকার বাণিজ্য। বুলেট লাইনে যে কথাগুলো বলা আছে, চাঁদাবাজ চিহ্নিত করতে মাঠে থাকবেন গোয়েন্দারা, সংস্কার কমিশনের সুপারিশেও রেকার বাণিজ্য বন্ধের পরামর্শ। মানে শব্দটি কিন্তু আমরা দেখছি রেকার বাণিজ্য, এটি থেকে বের হতে হবে। ঠিক নিচে দাম্পত্য কলহের জেরে জুলাই হত্যা মামলায় নাম, মানে পারস্পরিক আমাদের কলহ সেটির জের গড়াবে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের নামের ভেতর দিয়ে। তার ঠিক ওপরে যে ছবিটি, সমস্ত গাড়ি থেমে আছে, একটু খেয়াল করবেন, সমস্ত গাড়ি থেমে আছে, কিছুই চলছে না, পাশে খোঁড়াখড়ির একটি দৃশ্য। ক্যাপশন, রাস্তা খোঁড়াখড়ির কারণে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। ছবিটি গতকালে রাজধানীর প্রগতি সরণি থেকে তোলা। এই ছিল আমাদের দেশ রূপান্তরের মানে সমগ্র দেশের খবর। আমরা অনলাইনেও যে সংস্করণটি পেয়েছি, একই খবর রয়েছে অনলাইনে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে মূল্যবান গেস্ট থাকেন, আমরা বলেছি অতিথি থাকেন। একটি কথা মনে করিয়ে দিই, এই যে প্রতিদিন একটি খবর হচ্ছে যে বাংলাদেশের রাজধানী ঢাকার আবহাওয়া, বায়ু, এটি বিশ্বের শ্রেষ্ঠ খারাপ বায়ু, মানে এটা বলতেই হলো সবচেয়ে খারাপ বায়ুর একটি নগরীতে আমরা বসবাস করছি, 1 নম্বরে থাকছে। আচ্ছা, আমরা এই বায়ুর কারণে নানা কারণে অসুস্থ হয়ে পড়ছি এবং স্বদেশ থেকে বিদেশের দিকে আসলে ছুটতে বাধ্য হচ্ছি। আমাদের স্বদেশে কেন আন্তর্জাতিক মানের চিকিৎসা আমরা পাবো না, কথাগুলো নিয়ে আমরা এখনই কথা বলবো এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুজাহিদ শুভর সঙ্গে। মুজাহিদ শুভ, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এশিয়ান টেলিভিশনের সংবাদ বিশ্লেষণে। এই সকালবেলা দীর্ঘকাল আপনি অন্যান্য টেলিভিশনে আপনার রিপোর্টার জীবনের, সাংবাদিক জীবনের যেটি দেখেছি সেটি হলো যে আপনি স্বাস্থ্য খাতের বিষয়গুলো নিয়ে কাজ করেছেন। আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই, এই যে আমরা ছুটছি দেশের বাইরে, আমার দেশে কি আসলে প্রয়োজনীয় অবকাঠামো নেই স্বাস্থ্য রক্ষার? আর বাংলাদেশে
বিশ্ব মানের একটি স্বাস্থ্য ব্যবস্থা চালু করা কি সম্ভব নয়? সিনিয়র রিপোর্টার মুজাহিদ শুভ। এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং মঞ্জু ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য। আমি যেটি বলতে চাই যে প্রথম সংকট হচ্ছে আস্থার সংকট, যে কারণে রোগীরা এত বেশি পরিমাণে বাংলাদেশ থেকে দেশের বাইরে যাচ্ছে। তবে আপনাকে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকম তথ্য এসেছে। কেউ বলছে যে প্রতি বছর 10 লাখ মানুষ যাচ্ছেন, 25 লাখ পর্যন্ত রোগীর কথা বলা হচ্ছে, যারা মেডিকেল ট্যুরিজম প্লাস অন্যান্য কাজে আসলে যাচ্ছেন, ই ভিসা নিয়ে যাচ্ছেন। তবে একটি বছরের হিসেব যদি আপনি কি বলি কোনো একটি বছরের, যেখানে 4.5 লক্ষ মানুষ যখন ইন্ডিয়াতে গেছে বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে, সেই বছরে শ্রীলঙ্কা থেকে গেছে মাত্র 1432 জন, মিয়ানমার থেকে গেছে মাত্র 3019 জন, মালদ্বীপ থেকে গেছে মাত্র 1645 জন। আপনি চিন্তা করেন যে তারা কিন্তু 5000 পর্যন্ত পৌঁছতে পারেনি, তখন আমার দেশের 4.5 লক্ষ মানুষ যাচ্ছে। এবং এটি প্রতি বছর 1 লক্ষ করে নতুন করে যোগ হচ্ছে। এখন এটার মূল কারণ হিসেবে আপনি জানেন যে কিছুদিন আগে একটি পত্রিকায় তথ্য প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের সব থেকে বেশি মানুষ হৃদরোগের চিকিৎসা নেবার জন্য এবং 53% পরীক্ষা নিরীক্ষা করতে আসলে তারা দেশের বাইরে যাচ্ছেন। তাহলে দেখেন যে বাংলাদেশে 9,500 পরীক্ষা নিরীক্ষার ল্যাবকে আমরা হচ্ছে বৈধতা দিয়েছি বা রেজিস্ট্রেশন যাদের আছে। কিন্তু আপনি যদি চিকিৎসককে জিজ্ঞেস করেন যে তিনি কয়টা ল্যাবের পরীক্ষা নিরীক্ষাকে আসলে নিশ্চিত হতে পারেন, আপনি দেখবেন যে তিনি সব থেকে 15 থেকে 20টির বাইরে সবগুলো ল্যাবের পরীক্ষার উপর তিনি নির্ভর করতে পারেন না। তিনি আবারও বলেন যে পরীক্ষার উপরে মুজাহিদ শুভ আমরা একটা প্রশ্ন করতে চাই। এই যে ল্যাবগুলিতে পরীক্ষার জন্য প্রয়োজনীয় মাইক্রোবায়োলজিস্ট কি আপনি দেখেছেন? আপনি যদি সরকারি হাসপাতালে বলেন, সেখানে মাত্র তিনজন ব্যক্তিকে নিয়ে গোটা ল্যাব চালানো হয়। সেখানে আপনি যদি বেসরকারিতে যান, সেখানে 50 থেকে 100 জন জনবল পর্যন্ত তারা ব্যবহার করছেন। এবং যেখানে সাধারণ একজন টেকনোলজিস্টকে রাখার কথা ছিল, তারা টেকনোলজিস্ট একজনকে রাখলেও বাকি কাজগুলো টেকনিশিয়ানদেরকে দিয়ে করান। অনেক জায়গাতে আছে যে টেকনোলজিস্টই নাই, মাইক্রোবায়োলজিস্ট তো অনেক পরের কথা, সেটি তো আপনি সরকারিতে কখনো পাবেনই না। তাহলে আপনি একজন মাইক্রোবায়োলজিস্ট ছাড়া আপনি একজন সাধারণ টেকনিশিয়ানকে দিয়ে যখন একই রুমে এতগুলো পরীক্ষা যখন করাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে কিন্তু এখানে ভুল ভ্রান্তির ব্যাপার আছে। যে মাইক্রোবায়োলজিস্ট ব্যাকটেরিয়া এবং ভাইরাসের উপরে সারা জীবন পড়াশোনা করে আসলো, যার কাজই হচ্ছে এটি নির্ধারণ করা, সেই মাইক্রোবায়োলজিস্ট আমাদের জাতীয় জীবনের এত অভাব কেন? আমার তো মনে হয় যে যথেষ্ট মাইক্রোবায়োলজিস্ট প্রতি বছর বের হয়। কোনো কিছুরই কিন্তু মঞ্জু ভাই অভাব নেই। আপনি যদি বলেন যে মাইক্রোবায়োলজিস্ট, টেকনোলজিস্ট, নার্স, কোনো কিছুর কোনো অভাব নেই। কিন্তু অসুবিধাটা হচ্ছে যে আমরা তাদেরকে নিয়োগ না দিয়ে একটা 8 পাস একটি আয়াকে দিয়ে নার্সের কাজ করাচ্ছি, একজন টেকনিশিয়ানকে দিয়ে টেকনোলজিস্টের কাজ করাচ্ছি, একজন মাইক্রোবায়োলজিস্ট থাকার পরে তাদেরকে আমরা নিয়োগ দিচ্ছি না। আমরা শুধুমাত্র মনে করি যে ডাক্তার দিয়েই বোধহয় চিকিৎসা হয়। এটা হচ্ছে আমাদের একটি ভুল কনসেপ্ট। আমরা ডাক্তারদের সাথে অন্যান্য যে অংশীজন তাদেরকে সমপরিমাণে রাখি না। আপনি ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী WHO বলছে যে আপনি একজন ডাক্তারের সাথে 3 জন নার্স রাখবেন, কিন্তু আপনি দেখবেন যে সারা বাংলাদেশে চিকিৎসক নিয়োগ হয়েছে 1 লক্ষ সরকারিতে, সেখানে নার্স হচ্ছে 44,000। তাহলে আপনি যদি এই সব প্রোটোকলে যদি আপনি লোক না রাখেন, তাহলে তো সেবা শুধুমাত্র একজন ডাক্তার আসলে দিতে পারেন না, হচ্ছে না। এই কারণে যে মুজাহিদ শুভ, আমরা মানে যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার অভিজ্ঞতা থেকে, বাংলাদেশে যেসব দেশের কথা বললেন, আমরা ভারতে ছুটে যাচ্ছি, থাইল্যান্ডে যাচ্ছি, সিঙ্গাপুরে যাচ্ছি, মাউন্ট এলিজাবেথে যাচ্ছি, তো এরকম একটি বিশ্বমানের হাসপাতাল কিংবা স্বাস্থ্য ব্যবস্থা এই স্বাধীনতার 55 বছরের মাথায়ও আমরা কি করতে পারি না? বিশ্বমানের স্বাস্থ্য সেবা বলতে আপনি যেটি বলছেন সেটি কিন্তু আমাদের দেশের অনেকগুলো কর্পোরেট হাসপাতাল, বিশেষ করে বাংলাদেশে যেগুলো টারশিয়ারি লেভেলের বড় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আসলে দিতে পারছে বা অনেকে কিন্তু আস্থা সহকারে এই চিকিৎসাটি আসলে নিচ্ছেন। সংখ্যাটি আসলে বাড়ছে কিভাবে? মূল সমস্যা হচ্ছে যে মনে করেন 1 কোটি টাকার একটি মেশিন কেনা দরকার, সরকার মেশিনটি কিনেছে, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে একে অপরকে সহ্য করতে না পারার কারণে ওই মেশিনের পেছনে যে ম্যানটিকে আসলে রাখা দরকার, তিনি যোগ্য হবার পরেও তাকে হয়তো পঞ্চগড়ে আসলে ট্রান্সফার করে রেখে দেওয়া হয়েছে।
আইসিইউ এর ক্রিটিক্যাল মেডিসিনের আপনার 100 জন ব্যক্তি দরকার, তাদেরও একটি অংশকে আপনি দেখবেন যে রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় তারা আসলে কাজ করছেন। আমাদের মূল সমস্যাটি হচ্ছে ম্যানেজমেন্টে, জি, ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে আমরা কিন্তু আসলে সফল হতে পারছি না। আমাদের মেশিন আছে, আমাদের যোগ্য মানুষ আছে। মানুষ আছে, আমার তাহলে কিন্তু আরেক হ্যাঁ, সমস্যা হচ্ছে যে ম্যানেজমেন্টের জন্যে মুজাহিদ ম্যানেজমেন্টের শুভ, জন্য শুধুমাত্র ব্যবস্থাপনার জন্যে আমরা বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা থেকে দূরে সরে আছি। মুজাহিদ শুভ আমাদের সঙ্গে এশিয়ান সংবাদ বিশ্লেষণে এই সকালবেলা যোগ দেবার জন্যে এবং আপনার অভিজ্ঞতা বিনিময় করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও কথা হবে। আপনাকে। প্রিয় দর্শক, আমরা এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুজাহিদ শুভর কথা শুনছিলাম। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একমাত্র অসুবিধা হচ্ছে ব্যবস্থাপনা। আমাদের লোকবল রয়েছে, যন্ত্রপাতি সব রয়েছে, অবকাঠামো রয়েছে, সেটি খুব প্রয়োজন। প্রথম আলোতে একদম প্রথম পৃষ্ঠায় বলা হলো সংসদে হবে 2 কক্ষের মোট আসন হবে 505, সংস্কার কমিশনের খসড়া। সংসদের নিম্নকক্ষের আসন 400, উচ্চ কক্ষে 105, 100 সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট, আনুপাতিক পদ্ধতিতে ভোট হবে উচ্চ কক্ষে। এখানে একটি কোটেশন মার্কে বলা আছে যে কমিশন বুধবার প্রতিবেদন জমা দেবে। এতদিন ক্ষমতা এক ব্যক্তিকেন্দ্রিক ছিল, এমনভাবে সুপারিশ করা হবে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে। অধ্যাপক আলী রিয়াজ, প্রধান সংবিধান সংস্কার কমিশন, তার কথাটি কোট করা হয়েছে। একটা ছবি যাত্রী ছাউনির, বলা হয়েছে বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের জন্য নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি, কিন্তু আসন খুলে নিয়ে যাওয়ায় সেখানে বসার মতো অবস্থা নেই, পরিত্যক্ত অবস্থায় আছে যাত্রী ছাউনিটি গত রাজধানীর হাতির ঝিলের মগবাজার সংলগ্ন এলাকায়। এই যে খুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি, এটি থেকে আমাদের বেরোতে হবে। তো পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ। অপরাধ জগৎ থেকে বলা হচ্ছে গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু অপহরণের ঘটনার মামলা হয়েছে 329। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে পেশাদার অপরাধীরা তৎপর হয়েছে, এটি বলা হলো। লোয়ার ফোল্ডে রাতারাতি উঠেছে তাসের ঘর, বলা হচ্ছে 4 লেন মহাসড়ক। এই খবরটি দেয়া আছে। ভারতের সেনা প্রধানের বক্তব্য, বাংলাদেশ কৌশলগত দিক থেকে ভারতের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। একটা ভালো খবর দেই, যারা চাকরি প্রত্যাশী, প্রথম আলো অনলাইন সংস্করণে একটু দেখুন। চাকরি যারা করতে চাচ্ছেন, বেবিচকের 4 পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। পিএসসির 6 সদস্যের নিয়োগ বাতিল, তার ঠিক নিচে বিসিএস 43তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে নিয়োগ পেলেন 13 জন। রেলওয়ের বাতিল হওয়া উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা 25শে মার্চ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরিটা খুব দরকার আসলে আমাদের। কেয়ার বাংলাদেশের ঢাকার বাইরে চাকরির বেতন 1,95,000। খুঁজে দেখবেন কিন্তু। আর একটা ধর্ম মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে সেটা বলা আছে। প্রিয় দর্শক, একেবারে অনুষ্ঠানের প্রান্তে এসে দাঁড়িয়েছি, যেতে হবে। আজকের মতো আমাদের পত্রিকার পাতা আমরা গুটালাম। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা চাকরি প্রত্যাশী, তাদের খবরের কিছুটা জানিয়ে দিলাম। প্রথম আলো খুললে, চাকরির পৃষ্ঠাটি খুললে আপনি পাবেন, ইত্তেফাকেরও পাবেন, সবকটাতে। আসলে আমাদের কাজ তো দরকার, আত্মনির্ভর হওয়া দরকার, স্বনির্ভর হতে হবে। মানে স্বনির্ভরতা না থাকলে জীবনটা আরেকজনের কাঁধে, সেই আলাদিনের ভূতের মতো হয়ে যায় যে আমি আরেকজনের কাঁধে চেপে আছি। সেটা যেন না হয়, নিজের পায়ে দাঁড়াবো, দেশকে স্বনির্ভর করব। যাচ্ছি তাহলে, নিশ্চয়ই দেখা হবে আগামীকাল সকালে। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভকামনা সবার জন্য।